আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমেই জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী, গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, কুসফলতা, ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি অলি গলি চায়ের দোকান থেকে যে আলোচনাটুকু হচ্ছে সেটা হচ্ছে 2024-এর নির্বাচন কেমন হতে চলছে নির্বাচন। পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা চট্টগ্রাম জেলার অন্যতম একটি উপজেলা এবং চট্টগ্রাম 2 আসন, যেটা ফটিকছড়ি আসন হিসেবে সবাই পরিচিত। আমি আবারও বলি, এই আসনটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি উপজেলা, যে উপজেলায় দুটো পৌরসভা আছে, দুটো থানা আছে, একটা ফটিকছড়ি থানা, একটা ভোজপুর থানা, দুটো পৌরসভা আছে। পাশাপাশি প্রায় 5 লক্ষের অধিক ভোটার আছে। আর এই কারণে সর্ববৃহৎ উপজেলা বলা হয়। প্রায় 773 বর্গ কিলোমিটার এই অংশ আয়তনে। কিন্তু আমরা এই অঞ্চলে এসেছি চট্টলা এক্সপ্রেসের টিম। আমাদের পাশেই কিন্তু আমাদের সামনে উপস্থিত আছে কিন্তু ভোটাররা। এই আসনের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, প্রত্যন্ত জায়গা থেকে আসা ভোটাররা কিন্তু উপস্থিত হয়েছে। সংসদ সদস্য থেকে তারা কি চায়, সরকার থেকে কি চায়, আজ আমরা জনগণ থেকেও আমরা জেনে নিব। আমরা কথা বাড়াবো না, আজকে আমরা ইলেকশন এক্সপ্রেস শুরু করতে যাচ্ছি। এবং শুরুতে আজকে যে কথাটা বলে, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সরোয়ার আলমগীর। সরোয়ার আলমগীর, আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আজকে ফটিকছড়ির আসছেন সেজন্য। জি। আপনার আসন, আপনার উপজেলা সবচেয়ে বৃহৎ উপজেলা, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি মনোনীত প্রার্থী। আমি এক কথা একটু জানতে চাই, এই চট্টগ্রাম ফটিকছড়ি আসন আপনার দৃষ্টিতে কিরকম একটা আসন? আর এই আসনের ব্যতিক্রমী কি বা বিশ্লেষণ যদি বলি, আমি ডিরেক্ট কথায় বলি, চট্টগ্রাম এই 2 আসন বা ফটিকছড়ি আসনকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? দেশবাসীকে আপনি এই চট্টগ্রাম ফটিকছড়ি আসনটাকে কিভাবে চিনিয়ে দিবেন জনাব সরোয়ার আলমগীর? ধন্যবাদ এটিএন বাংলাকে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তর উপজেলা ফটিকছড়ি। 2টি থানা, ফটিকছড়ি থানা, ভোজপুর থানা, 2টি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা নিয়ে গঠিত। প্রায় 4,80,000-এর প্লাস মাইনাস ভোটার আমাদের ফটিকছড়িতে। আমি ফটিকছড়িকে সাজাতে চাই এভাবেই। অনেকেই জানে না ফটিকছড়িতে কি আছে। ফটিকছড়িতে কিন্তু 18টি চা বাগান আছে। ফটিকছড়িতে 4টা রাবার বাগান আছে। ফটিকছড়িতে অনেক অনাবাদি সম্পদ আছে। ফটিকছড়িতে কিন্তু গ্যাস আছে। স্বাধীনতা উত্তর অনেক গ্যাস খনন হয়েছিল ফটিকছড়িতে। কিন্তু অনেক আমাদের মুরব্বিরা বলেছে অনেক গ্যাস পেয়েছে, কিন্তু সীসা দিয়ে এগুলো একটি গোষ্ঠী নেটে দিয়েছে গ্যাসগুলো যেন উত্তোলন না হয়। আমি চাই এই ফটিকছড়ির গ্যাস দিয়ে ফটিকছড়ির 18টি চা বাগান, 4টা রাবার বাগান এবং ফটিকছড়ির প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের ফটিকছড়ির গ্যাস ফটিকছড়ির বাসীর কাছে যেন যায়। ফটিকছড়ির শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, ফটিকছড়িতে এত বড় একটা উপজেলা, 5টি কলেজ, এখানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়। ফটিকছড়ি দেখেন কৃষি নির্ভর। সিলেটকে অনেকে চা নগরী বলে। আমি বলবো ফটিকছড়িকেই চা নগরী না, চার উৎপাদনের একটা নগর হিসেবে আমি ফটিকছড়িকে বলবো। এটা পৃথিবীকে, বাংলাদেশকে আমি জানাতে চাই। ফটিকছড়িতে যে অনাবাদি সম্পদ আছে, আপনারা দেখেন অনেক জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে। 20 ফিট 30 ফিট মাটি ভরাট করতে হচ্ছে। আল্লাহর নিয়ামত আছে ফটিকছড়িতে। 30 ফিট মাটি ভরাট করতে হবে না। মাটি ভরাট করা আছে। এখানে ইনফ্রাস্ট্রাকচার আনলে শিল্প উদ্যোক্তারা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ফটিকছড়িতে দক্ষ জনবল আছে, সুদক্ষ মানুষ আছে। ফটিকছড়ির এদেরকে আমরা এই শিল্পায়নে কাজে লাগাতে চাই। এটার জন্য এই কাজটা করব। ফটিকছড়ির গ্যাস দিয়েই এই ফটিকছড়ির শিল্প কারখানাগুলো চলবে।
এবং ফটিকছড়িতে শিক্ষা এবং স্বাস্থ্য মাত্র 150 শয্য বিশিষ্ট হাসপাতাল। যেখানে প্রয়োজন আমার এখানে 500 বিশিষ্ট শয্য বিশিষ্ট হাসপাতাল। এইটা আমরা করতে চাই। ফটিকছড়িতে শিক্ষার জন্য অনেক হাই স্কুল আছে। দেখা যায় অনেক দূরে যেতে হয়। অনেক নারীরা কিন্তু ভালো শিক্ষা পাচ্ছে না অনেক দূরে যাওয়ার জন্য। আমার একটা টার্গেট হলো যেখানে একজন নারী যদি শিক্ষিত হয়, একজন মহিলা যদি শিক্ষিত হয়, তাহলে ওই ঘরে ভালো স্টুডেন্ট বাইর হবে। স্টুডেন্ট যদি বাইর হয়, এরা কি হবে আপনি বলুন তো চাই দেখি? ক্লাস 8 এর প্রত্যেকে ফলে টিউশনি করলে ৳১০,০০০ কামাইতে পারো। পারে কি পারে না? স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী হতে হলে শিক্ষাকে প্রধান, তারপর স্বাস্থ্য এটা নেব এবং ফটিকছড়ির সম্পদ, ফটিকছড়ির হিস্সা, ফটিকছড়ির মানুষকে দিতে জি, হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার পরিকল্পনার কথা আমরা আরো আলোচনা করব। আমি পাশাপাশি এই ২৬ এর নির্বাচন আসলে আমরা বিগত সনের নির্বাচনগুলো নিয়ে আ অনেক গান গল্প আছে। রাতের বুট, দামি নির্বাচন অনেক কিছু আছে গল্প। ২৬ এর নির্বাচন। আপনি জনগণের পাশে আছেন, দুয়ারে, দুয়ারে যাচ্ছেন। এখন জনগণ আসলে এই নির্বাচনটাকে নিয়ে কি বলতে চায়, কি জানাতে চায়? এখন আপনি নির্বাচন নিয়ে এই ফটিকছড়ি আসনের প্রত্যন্ত মানুষ, অঞ্চলের মানুষরা তারা কি বলে আসলে নির্বাচনকে তাকে নিয়ে? আসলে আপনি যে কথাটা বলছেন সংজ্ঞার কথা, আমি কিন্তু খুব আশাবাদী মানুষ। বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস সাহেব যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঐতিহাসিক বৈঠক হয়েছে। লন্ডন। ওইদিন থেকেই বাংলাদেশ নির্বাচনের টানেলে চলে গিয়েছে। প্রতি মুহূর্তে বর্তমান সরকার বলছে, অতীতের নির্বাচনের মতোই নির্বাচন হবে না। রাইট। উৎসবমুখর একটি নির্বাচন হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে। ভোট কি জিনিস? যুব সমাজ জানে না, ছাত্র সমাজ জানে না। এই ভোট কি জিনিসটা জানানোর জন্য এই উৎসবমুখরকে করতে হবে। এই উৎসবমুখর করার জন্যই আমি মানুষের দুয়ারে, দুয়ারে যাচ্ছি, মানুষের ঘরে, ঘরে যাচ্ছি। তারা কি বলছে আসলে? মানে যারা ভোটার আছে, আসলে উৎসবমুখর তো তাদেরকে আপনি জানান দিচ্ছেন। তারা কিভাবে নিচ্ছে আপনাদেরকে? তাদের একটা কথাই, নিরাপত্তা যদি থাকে, আগের মতো যদি না হয়, ভোট সেন্টারে গিয়ে দেখা গেল রহিমউদ্দিন ভোট কেন্দ্রে গেল। রহিমউদ্দিনের ভোট আগেই শেষ। সলিমউদ্দিন যেন একে দিয়ে ভোট দিতে না হয়। রহিমউদ্দিন, পিতা কলিমউদ্দিন, গ্রাম নানুপুর এই ভোটটাই তারা দিতে চায়। আগের ভোট যেটা ছিল, যেমন আমি ২০১৪ তে উপজেলা নির্বাচন করেছি। আগেই শেষ। আচ্ছা। কি বুঝাইতে পারছি? আগেই শেষ। আমাকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলল, "ভাই আপনাকে গলা টিপে মেরে ফেলছি।" বাংলাদেশকে বাংলাদেশে এই জাতীয় নির্বাচন আসলে হোক এটা আমরাও চাই না। প্রশাসনের কর্মকর্তা হিসেবে। এখন বাংলাদেশের ইতিহাসে তো যে কটি নির্বাচন হয়েছে, তা নিয়ে কিন্তু সমালোচনা ছিল। পরিমাণে বেশিরভাগ ক্ষণ ছিল। এখন সামনে ২০২৬ সালের নির্বাচন। নির্বাচন তো শুধুমাত্র প্রধান উপদেষ্টা একজন একটা প্রতিষ্ঠান তো করে না। তার বিভিন্ন স্টেক হোল্ডার আছে, নির্বাচন কমিশন আছে, মাঠ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে। সবকিছু মিলিয়ে এখন ফটিকছড়ি আসন থেকে আপনি একজন প্রার্থী, মনোনীত প্রার্থী বিএনপির থেকে। এই আসনটা আপনি আসলে কি জয়যুক্ত হওয়ার জন্য যে নিয়ামক আছে সেইসব নিয়ামক আপনার থেকে আছে কিনা? ইনশাল্লাহ। অবশ্যই আপনি যে কথাটা বলেছেন মানুষের এটা আছে কিনা। মানুষ অলরেডি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ধানের শীষ ২৩৭ টি আসনে নমিনেশন দিয়েছে। ফটিকছড়িতে ধানের শীষের প্রতীক যখন সরওয়ার আলমগীরকে দিয়েছে, একজন তৃণমূলের কর্মী হিসেবে ফটিকছড়ির মানুষ কিন্তু উজ্জীবিত। ফটিকছড়ির মানুষ চায় একজন তৃণমূলের নেতৃত্বের হাতে যেন সংসদ সদস্য পদটা যায়। তাহলে তৃণমূলের মনের কথা তৃণমূলের নেতাকে বলতে পারবে। কিন্তু একজন কর্মীর কথা আরেকজন কর্মীর বলবে। আমি আমাকে দিয়ে বলি, আমি কিন্তু দেওয়ালে চিকে মেরেছি। আমি কিন্তু নিজের হাতে পোস্টার লিখেছি। আমি কিন্তু রিক্সায় করে পাবলিসিটি করেছি। আমি কোথা থেকে উঠে আসছি সেটা এটা ফটিকছড়ির মানুষ সবাই জানে। আমি আমি তো মনে করি না ফটিকছড়ির যারা আছে আমার সাথে একটু উপরে নিচে। সবাই এক আমরা। একও অভিন্ন। কেউ কৃষিকাজ করছে, কেউ শ্রমিকে আছে, কেউ ইউনিভার্সিটির প্রফেসরি করছে, কেউ কলেজের প্রফেসরি করছে, কেউ স্কুলের মাস্টারি করছে, কেউ প্রাইমারি স্কুলের মাস্টার করছে। সবাই কিন্তু আমরা এক। আমরা আমরা সবাইকে নিয়ে এই নির্বাচনটা পার করার। ধন্যবাদ সরার আলমগীর ভাই। আসলে আমরা তো বিভিন্ন আসনে যাই। আসনে গিয়ে আমরা কিন্তু
অনেকগুলা মনোনয়ন প্রত্যাশী আমরা দেখেছিলাম, যারা মনোনয়ন দেওয়ার আগে আরকি। তো ঠিক এই চট্টগ্রামে ২ ফরিদপুর আসনে কিন্তু অনেকগুলো আমরা দেখেছি মনোনয়ন প্রত্যাশী দেখেছি। সেই জায়গায় আপনাকে মনোনীত করেছে। ১ম এ একটু সংক্ষেপে বলবেন, যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি উত্তর জেলা শাখার আপনি সাবেক যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি আপনাকে কেন দল বাছাই করে নিল এত সব আ মনোনয়ন প্রত্যাশীদের মাঝে? এবং এই আসনটাকে আসলে কি আপনি উপহার দিতে পারবেন কিনা আপনাদের দলকে? আমি ১ম এই বলি, যারা নমিনেশন চেয়েছে আমার সাথে সবাই যোগ্য প্রার্থী। ওকে এর চাইতে আরো বেশি যোগ্য প্রার্থী এখানে পরীক্ষা দিতে আছে। আমরা যাদেরকে ডেকেছিল, সবাই আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম। যাকে নমিনেশন দেব, তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই সিটটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব। আসুন আপনি যেটা বলছেন আমি কি? ১ম এ আমি আপনারে একটা কথা বলেছি, দেওয়ালে চিকে মেরেছি। বলছি না? হাতে পোস্টার রেখেছি, রিকশায় করে পাবলিসিটি করেছি। ফটিকছড়ি ১ম এ দৌলতপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলাম আমি ৯০ দশকে। তারপর আসেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলাম ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত। তারপর আসেন উত্তর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলাম ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত। তারপর আসেন উত্তর জেলা বিএনপির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের ২০০৩ সাল থেকে ৮ সাল পর্যন্ত আমি সহসভাপতি ছিলাম। প্রতিটি স্তরে, স্তরে আমি কিন্তু বাংলাদেশ এই জাতীয়তাবাদী দলের একজন তৃণমূল থেকে গড়ে উঠেছি। আচ্ছা। উপজেলা ইলেকশন করছি ২০১৪ সালে। সালাউদ্দিন কাদের চৌধুরী ২০০৮ সালে ওইটাও একটা নিয়ন্ত্রিত নির্বাচন। ওই নির্বাচনের অন্যতম সমন্বয়কারী ছিলাম আমি। তার সাথে, সাথে একটা উপজেলা ইলেকশন হয়েছিল। ওই উপজেলা ইলেকশন বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম আমি। ২০১৮ যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনের আমি প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। নেতা কর্মীদের সাথে সম্পর্কটা ছিল খুবই উষ্ণ। রাইট। যার কারণেই আর আমি জেলে গিয়েছি। আমি জেলে যাওয়ার কথা না। আমি ২ বার জেলে গিয়েছি। আমার বিরুদ্ধে ৩৭ টি মামলা। কেন? আমি নানুপুরে নাকি এখানে নাকি মোরগ চুরি করেছি। বিনা জড়িত আমার বিরুদ্ধে মামলা হয়েছে। এত কিছু, এত নির্যাতন আমার বিরুদ্ধে। মিছিল ২০২৪ এর ৭ই জানুয়ারি নির্বাচনের আগে। এমন কিছু এমন কোন প্রোগ্রাম ছিল না। আমি করি নাই। উত্তর জেলা বলেন, ফটিকছড়ি বলেন। একই সাথে ৫ই আগস্টের বিপ্লবে আমি ছিলাম রাস্তায়। সবকিছু তৃণমূলের প্রতিটি জায়গায় স্তরে, স্তরে সরওয়ার আলমগীর একটা নাম ফুটে উঠেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইনশাআল্লাহ চট্টগ্রাম ২ আমাদের এই ফটিকছড়ির মানুষ এরাই ভোট দেবে। এদের মাধ্যমে আমরা উপহার দেব। কেমন আশাবাদী আপনি? আমি ইনশাআল্লাহ আশাবাদী। আল্লাহর উপর ভরসা। ১০০% আমি আশাবাদী। ওকে। যেহেতু দীর্ঘটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাইরে এবং আ অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল প্রায় দীর্ঘটা সময়। আমি একটু শুনতে চাই, জাস্ট লাস্ট ১ দশকে এখানে রাষ্ট্রীয় কোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে কিনা? আর আপনি নির্বাচিত হলে পরে আপনি একজন আপনার সৈয়দ আলমগীরের পাশে যখন আপনি একজন এমপি লেখাটা আপনি লিখাবেন বা আপনাকে ভোট দিয়ে আপনি একে সংসদ সদস্য সংসদে পাঠাবেন। আপনি তাদেরকে এখন জনগণের কাছে বা ভোটারদের কাছে বড় কোনো প্রকল্প বা মেগা কোনো প্রকল্প নিয়ে কি তাদের কাছে যাচ্ছেন কিনা বা তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কিনা? আমি একটু ১ম এ ২ টা প্রশ্ন করেছি। ১ম প্রশ্নটা হচ্ছে লাস্ট ১ টি দশকে বড় কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কিনা রাষ্ট্রীয়ভাবে? পাশাপাশি আপনি এখন তাদেরকে কি স্বপ্ন দেখাচ্ছেন এখন ভোটারদের? রাষ্ট্রীয়ভাবে যে কথাটাই বলছেন কোনো কিছুই হয় নাই এখানে। কি হয়েছে? আপনি তো দেখছেন। দেখেন ফটিকছড়িতে কোনো কিছু আছে রাষ্ট্রীয়ভাবে? কিন্তু অনেক কিছু হওয়ার সম্ভাবনাময় ফটিকছড়ি। সর্ববৃহৎ একটি সম্ভাবনাময় ফটিকছড়ি। গ্যাসের উপর ভাসতেছে ফটিকছড়ি। থেকে ব্যবহার করা হচ্ছে। এটা ব্যবহার করা হচ্ছে না। ব্যবহার করা হয় নাই। আমি অন্যদিকে যাব না। আমি আমি আন্তর্জাতিক এগুলাতে যাব না। এটা আপনি বুঝে নিয়েন। জি। আমার বৃহৎ পরিকল্পনা ফটিকছড়িতে বিশাল একটা শিল্প জোন গড়ে উঠবে। আচ্ছা, এই শিল্প জোন থেকে ডাইরেক্ট চট্টগ্রাম পোর্টের সাথে সম্পৃক্ত থাকতে হবে আচ্ছা। এবং এখানে উৎপাদন হবে মাল শিপমেন্ট হয়ে যাবে চট্টগ্রাম পোর্ট থেকে ১ ঘন্টা ১০ মিনিটের। এটা আমি সরকারকে বুঝাতে চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ ২০২৬ এর নির্বাচনে প্রধানমন্ত্রী হবে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি সরওয়ার আলমগীরকে চিনি। ইনশাআল্লাহ উনার কাছ থেকে আমি আদায় করে নিয়ে আসবো ফটিকছড়ির জন্য
বড় বড় যত মেগা প্রকল্প আছে, ফটিকছড়িতে বিদ্যুৎ উৎপাদন হবে, গ্যাস আছে এখানে, গ্যাসের উপর ফটিকছড়ি বাঁচতেছে। এক্ষেত্রে এবার এক এক কালাগুলাই আমরা করব। এই ক্ষেত্রে এই ফটিকছড়িবাসীর যেসব দুঃখ আছে, এই দুঃখকে আসলে আপনি জনাব সৈয়দ আলমকে মুছে দিতে পারবেন কিনা আসলে? ইনশাআল্লাহ আর এখানে আপনার দেখলাম রাস্তার পল্লী রাস্তাগুলো আসলে অনেক ভঙ্গুর একটা অবস্থায়। এখানে একটা চাঁদাবাজির একটা সমস্যা দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি অনেকগুলো সমস্যা আপনাকে বলব। পাশাপাশি এইসব দুঃখগুলো আপনি সমাধান করতে পারবেন শুনেন, কিনা? শিল্পায়ন যদি হয়ে যায় এখানে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমার যে চিন্তাটা আছে, এখানে আর কোনো ডাইনে বাইয়ে যাবার কোনো সুযোগ আছে? সবাই যে সকালে কাজে ঢুকবে, বিকেলে বাইরে হবে। শিক্ষার কথা যেটা বলছি, শিক্ষা না হলে তো কর্মসংস্থানে কাজ করতে পারবে না। শিক্ষাই চলে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য শিল্প। এগুলোর জন্য খুব সুন্দর নয়ন অবিরাম ফটিকছড়ি। এটাই যেমন আপনি দেখেন সিলেটে দি প্লেস, গ্র্যান্ড সুলতান অনেক 5 স্টার হোটেল আছে না? চা বাগানের ভিতর। ফটিকছড়ি যত হওয়ার কথা। চট্টগ্রাম ফোর্টে শিপ ৬০ থেকে ৭০টা বেশি থাকে। শিপ যখন ভিড়ে ওরা সবাই সিঙ্গাপুর, ব্যাংকক চলে যায়। তাদের জন্য যদি আমরা চট্টগ্রাম ফোর্টের পাশে ফটিকছড়ি আছে, ফটিকছড়ি যদি এরকম একটা রিসোর্টও করতে পারি, তাহলে ওদেরকে যদি আমরা সাজেককে দেখাই, ওদেরকে যদি আমরা কক্সবাজারকে দেখাই, ফটিকছড়িকে একটু চা বাগানের ভিতরে যদি আমরা রিসোর্টটা করতে পারি, সিঙ্গাপুর আর ব্যাংকক যাবো না, ডলার ফটিকছড়িতে থেকে সেই জায়গায় সাবেক সাংসদরা বা নে তখন তো দীর্ঘটা সময়তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই সরকার গঠন করে তারপর এই চট্টগ্রাম ফটিকছড়ি আসনটাকে পরিচালিত করেছে। তারা এই সম্ভাবনাময় ফটিকছড়িকে তারা কেন সম্ভাবনার আলো দেখায় নাই বা কোনো আসলে উন্নতর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো সম্ভাবনা আছে। এটা কেন বাস্তবায়ন হয়? আসলে কি বলে না হলো, এই যে আপনি একটা কথা বলতে ভোট বলতে তো কিছু নাই, জনগণের কাছে তাদেরকে যেতে হয় নাই। এখন ২০২৬ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছেন, ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ। জনগণের কাছে যদি আমরা কেউ যেতে না পারি, না যাই, আমাদেরকে নেতা বানাবে না। তারা তো জনগণের ভোটে এমপি ছিল না। তারা তো তাদের নিজস্ব মেকানিজম এমপি হয়ে গিয়েছে। তাদের কাছে কেউ গেলে বলছে, "তুমি কি আমাকে ভোট দিয়েছ? আমি কেন তোমার কথা শুনবো?" তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন একটা সিস্টেম করেছে ৩১ দফার মাধ্যমে। জনগণ সমস্ত ক্ষমতার উৎস। জনগণের বাইরে কেউ যেতে পারবে না, আর ওই কামও হবে না। কোনটা? ফটিকছড়ির বাইরে যদি কোনো চিন্তা নিয়ে করে, আগামী দিন তারা আর মানুষ ভোট দেবে না। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবাই কাড়াকাড়ি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান
আমাদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোর মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোর মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোর মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোর মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোর মাফিন। জনগণ এখন করতে হবে। আপনার জন্য কয়েকটি চ্যালেঞ্জ আছে নির্বাচনে, যেহেতু প্রতিটা আসনে আছে। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি চ্যালেঞ্জ, এনসিপি আরেকটি চ্যালেঞ্জ, অন্যান্য রাজনৈতিক দল চ্যালেঞ্জ। এত সব চ্যালেঞ্জের মাঝে আপনি বলছেন আপনি জয়যুক্ত হবেন এবং এই আসনটাকে আপনাদের দলকে উপহার দিবেন। আসলে কি চ্যালেঞ্জ এখন বর্তমানে আপনি মোকাবেলা করে আমি তো? আমি একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি, সেটা হলো জি। জনগণকে ভোট সেন্টারে নিয়ে যাওয়া, জনগণকে আশ্বস্ত করা। সরকার যেভাবে আশ্বস্ত করতেছে আমরাও করতেছি, ভোট সেন্টারে যদি জনগণ যায়। একটা ক্ষুদ্র কথা বলবো, জি। একটি দলের কথা বলছেন, আমি নামটা ধরবো না, বলছে 10টা রিক্সা দিয়েছি, 2জন করে মহিলা, 10 বার আসছে, 10 বার যদি 2জন করে আছি 20 জন, 10 বার আসলে 200 জন, 200 জন মহিলা ভোট সেন্টারে নিয়ে আসলাম, ভোট পাইছে মাত্র 23টা। 200টা ভোট তো হওয়ার কথা ছিল। দানের শীষ মার্কায় পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দানের শীষের জন্য আমার মা বোনেরা খুবই উদ্গ্রীব। বাক্স যখন পাবে দানের শীষ মার্কায় ভোটটা দেবে। জিয়া পরিবারের যে অবদান এই বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধ, 75-এর 7ই নভেম্বর, এরশাদ বিরোধী আন্দোলন, 81 থেকে 90 বেগম খালেদা জিয়ার শাসন, স্বর্ণাক্ষরে এগুলো আছে। এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মা বোনেরা, আমার মুরব্বীরা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। কোনো চ্যালেঞ্জ এখানে কাজে আসবে না। একটা চ্যালেঞ্জ, সেটা হলো জনগণকে ভোট সেন্টারে নিয়ে যাওয়া। না, এই ক্ষেত্রে আপনারা কোনো আশঙ্কায় আছেন কিনা? আপনি যেমন আমরা বলছেন আমরা যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে বাধা আসবে বা কোনো না কোনো মেকানিজম রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে অন্যায় পথ অবলম্বন না দেয়, প্রিয় যন্ত্র এটা কি আশঙ্কা করেন কি? প্রিয় যন্ত্র যেটা ব্যবহার করার কথা বলেছিল জামাতের শাহজাহান চৌধুরী সাহেব, যে কথাটা বলেছে গত পরশুদিন, সারা বাংলাদেশের এখন মিডিয়ায় প্রাইমারি স্কুলের মাস্টার আমার কথাই চলবে, বলে নাই জামাত ইসলামের লোক, হাই স্কুলের মাস্টাররা তাদের কথাই চলবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কথাই চলবে, একইভাবে পুলিশ প্রশাসন তাদের কথাই চলবে। তাদের স্বপ্ন, এটা দুঃস্বপ্ন। বাংলাদেশের মানুষ যদি একবার জেগে, 5ই অগাস্ট আপনারা দেখেন নাই, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন আপনারা দেখেন নাই, এগুলা কিছু না জনগণের কাছে। ওকে, ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন। পাশাপাশি 2024-এ 5ই আগস্টের একটা গল্প শোনাই আপনাকে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হলো। কারণ রাষ্ট্রের প্রতিটা অর্গান নষ্ট করে দিয়েছিল। আমি একটু আপনাদের জানতে চাই, এই বড় আন্দোলনে সামনের সারিতে বা প্রধানতম আ আ গোষ্ঠী হিসেবে কাজ করে ছাত্ররা। এখন তরুণ প্রজন্ম দীর্ঘ সময় ধরে ভোট দিতে পারে নাই। এখন তাদেরকে এই দানের শীষ প্রতীক, খুব জনপ্রিয় একটি প্রতীক, পুরাতন একটি প্রতীক। এই ছাত্ররা বা যুব সমাজ, তরুণ সমাজের মাঝে এই দানের শীষ প্রতীকটাকে পরিচয় করে দেওয়ার জন্য সরোয়ার আলমগীর কি করছে? দানের শেষ প্রতীকটা একটা ঐতিহাসিক প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। একটু আগেই বলেছি আমি, তরুণেরাই এই যে 5ই অগাস্টের আন্দোলন, জুলাই অগাস্ট, এটা একদিনে হয় নাই, এটা গত 17 বছর থেকে হয়ে আসছে। তরুণেরাই জানে এই আন্দোলনের প্রধান সেনাপতিকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছে, সবাই বলে বিবিসি বাংলাকে, 5ই অগাস্টের এই আন্দোলনের, জুলাই আগস্টের আপনাকে মাস্টার মাইন্ড বলে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমি মাস্টার মাইন্ড না। বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে, যুব সমাজ থেকে শুরু করে, কৃষক শ্রমিক, আপামর জনগণে মাস্টার মাইন্ড, আপামর এই জনগণেই দানের শীষকে ভোট দেবে। যে এই জায়গায় তরুণরা, তোমরা যেহেতু বড় একটা স্টেক হোল্ডার নির্বাচনের জন্য,
সেই জায়গায় এই দানের শীষ প্রতীকটাকে পরিচয় করার জন্য তরুণদের মাঝে আপনারা এখন কি করছেন বর্তমানে? হ্যাঁ, তরুণেরাই অবশ্যই তরুণেরাই বেছে নেবে। আমরা ৩১ দফা দিয়েছি তরুণদের জন্য। শিক্ষা, স্বাস্থ্য তরুণেরাই আগামী দিনে কি কারণ তরুণরা তো চায় একটু কর্মসংস্থান চায়। আমি তারা একটু বেঁধে বলেছি আপনাকে, হ্যাঁ, কর্মসংস্থানটা আমি প্রথমেই বলেছি পরীক্ষিত সংস্থান হবে। রাইট। এখানে জায়গা জমি আছে। এই তরুণেরাই তো আগামী দিনের বাংলাদেশ। তরুণদের জন্যই তো এত কিছু। জি, জি। তাহলে তরুণদের মাঝে আর কোনো কাজ করছেন কিনা আপনারা? তরুণদের মাঝে আপনাদের দলকে ভালো করে পরিচয় করে দেওয়ার জন্য আর কোনো কাজ আপনার সৃজনশীল কোনো কাজ করছেন কিনা? অবশ্যই আমরা ওই যেইটা বলছেন তরুণেরা স্টেক হোল্ডার। তরুণের জন্য আমি প্রথমেই শিক্ষা, তারপর স্বাস্থ্য। তাদের জন্য আগামী দিনের স্বপ্ন। এগুলো নিয়ে আমরা কাজ করছি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে চাই, আসলে এই আসন নিয়ে আমরা প্রতিটা আসনে যে প্রশ্নটা করে থাকি, সেই প্রশ্নটা আমি আপনাকেও বলতে চাই। আমরা যখন এই আসন নিয়ে আরেকটু বিশ্লেষণ করেছিলাম, কোনো সমস্যা, সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনার কথাগুলো আপনার মুখ থেকে শুনেছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইদানিং ধরে। সেটা পাশাপাশি যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, যারা মনোনয়ন পায়নি, তাদের মধ্যে তৃণমূলের মধ্যে কোনো দ্বন্দ্ব আপনি দেখতে পাচ্ছেন কিনা? এই দ্বন্দ্ব আপনার দলের মধ্যে কোনো এফেক্ট আসবে কিনা? আমি কয়েকটা প্রশ্ন আপনাকে হ্যাঁ, করেছি। প্রথম বলি ফরিদশরীফদের কোনো দ্বন্দ্ব নাই তৃণমূলের। তৃণমূল সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষ পাওয়ার পর তৃণমূল সবাই ঐক্যবদ্ধ। তারপর আপনি যে সন্ত্রাসের কথা বলছেন। ফটিকছড়ি সন্ত্রাসের কোনো স্থান ফটিকছড়িতে নাই। আসুন না, বড়, বড় এই যে এই হুমকিমূলক একটা অঞ্চলের হুমকি তো এইগুলা। এগুলার জন্য আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে এই জায়গায় কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, দখলদারিত্ব থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এগুলার জন্য যেহেতু আপনার এখন সরকার নাই, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে। আপনারা যখন গভর্নমেন্ট হবেন, সরকারও গঠন হবে, বাংলাদেশ জাতীয়বাদী দল যদি সরকার গঠন করে, আপনি যদি এমপি হন, তাহলে এই সমস্যা থাকবে কিনা? আপনি যেটা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, বালু যত কিছু তার বিরুদ্ধেই আমার কিন্তু সংগ্রাম। এটা এখন থেকে না। অনেক আগে থেকে এই সংগ্রামটা আমি করে আসছি। আমাদের এলাকার জনগণকে নিয়ে। তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করে আসছি। এই কাজগুলো করতে গিয়ে সমস্যা পড়ি নাই তা না। অবশ্যই সমস্যা জনগণকে নিয়েই এই সমস্যাটা আমি সমাধান করেছি। এবং প্রতি মুহূর্তে আসবে, সমস্যা তো আসবেই। এটা জনগণকে নিয়েই আমি ওটার জন্য আরেকটা যেটা বলছে ফটিকছড়িতে সন্ত্রাস। আসলে ফটিকছড়ির লোকগুলো খুবই নিরীহ। খুবই ভালো মনের মানুষ ফটিকছড়ির লোকগুলা। সহজ সরল। সহজ সরল ফটিকছড়ির লোকগুলা। ফটিকছড়ি রাউজান, ফটিকছড়ির বর্ডার। মিরেশ্বরাই, ফটিকছড়ির বর্ডার। হাটহাজারী, ফটিকছড়ির বর্ডার। হিন্দুস্তান, ফটিকছড়ির বর্ডার। এদিকে মিরেশ্বরের এদিকে ফেনীও ফটিকছড়ির বর্ডার। কত বড়, বড় গডফাদার আছে দেখেন। এরকম কোন গডফাদারের নাম ফটিকছড়িতে আছে কিনা? ফটিকছড়িতে এসে আকাম-কুকাম করে অন্যদিকে ছেড়ে দেয়। এইটা হতে ইনশাআল্লাহ আমরা দেব না। ফটিকছড়ির মানুষ সন্ত্রাসী না। সন্ত্রাসকে প্রশ্রয় তারা তো চায় একটা শান্তিময় একটা উপজেলা চায়। কারণ আপনাদের অনেকগুলো ঐতিহ্য আছে। আপনি তো শুধুমাত্র সর্ববৃহৎ উপজেলা না। আপনার গ্যাসের সম্ভাবনা আছে, আপনার একটা মানে ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার সম্ভাবনা আছে। সবকিছু তারা একটু শান্তি চায়। সেই শান্তি কি ভবিষ্যতে যখন সরকার গঠন করবে, ২৬ সালে সরকার গঠন করবে, তখন কি প্রতিটা নাগরিক স্বাধীনভাবে শান্তিমতো তারা ঘুমাতে পারবে কিনা? তারা কাজকর্ম করতে পারবে কিনা? নগর করতে চান কিনা? আর সব প প পরিকল্পনা কি? পরিকল্পনা এইটা নিয়েই আমি কাজ করতেছি। জি। এখানে যদি কি করবেন? আইন শৃঙ্খলা বাহিনীর যদি আরো বিভিন্ন স্টেশন প্রয়োজন হয়, হ্যাঁ। আমার টার্গেট ফটিকছড়িকে ৫ টি থানায় ভাগ করা। এত বিশাল একটা জায়গা। যেমন মাইজভান্ডার শরীফ, আধ্যাত্মিক সারা পৃথিবীর মাইজভান্ডার পরিচিত, শরীফ। পরিচিত। হেফাজতের আমির হযরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ফটিকছড়িতে। বিশাল একটা ফটিকছড়ি। আপনি উত্তরে একটা বুসফুর থানা হয়েছে, দক্ষিণে মাঝখানে আরো ৩ টি থানা ফটিকছড়িতে করার প্ল্যান আছে। আমার প্ল্যান আছে, আমার প্ল্যান আছে। উত্তরে যে ইউনিয়ন গুলো আছে একেকটা ইউনিয়ন ৩-৪ টা করে ইউনিয়ন হওয়ার যোগ্য। এগুলোকে ভাগ করতে হবে। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা বলছেন, এটা কি কোনো জেলা করা যায় আসলে? জনাব সরোয়ার আলমগীর? এইটা ভবিষ্যৎ একটা চিন্তা পরিকল্পনা। সর্ববৃহৎ এটা যে উপজেলা আছে। এটা আছে পরিকল্পনা আছে। এটা একটা পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি। আমরা একটু জনগণের কথা এই দীর্ঘ ২৯ বছর নানুপুরে বসবাস করতেছি। আলহাজ মোহাম্মদ সারোয়ার আলম সাহেব খুব ভালো লোক। এই মানুষের পাশে দাঁড়ায় এবং ওনাকে এই ফটিকছড়ি থানায় যদি জনগণে
যাই যুক্ত করে সন্তানের মুক্ত বা এই পরিচয় হবে। আমাদের এখানকার পরিস্থিতিতে সুস্থ নির্বাচন হয় নাই, সবাই ভোট দেওয়ার জন্য আগ্রহী। মহিলারা সবসময় ভালো একজন মানুষ চায়, আমরা এমন একজন মানুষকে নির্বাচন করার জন্য মাঠের সবাই চাচ্ছে, সেই হিসেবে আমরা আমাদের সর্বালঙ্গী ভাইকে আমরা সমর্থন করতেছি। খালেদা জিয়া নির্দেশে এবং তারেক জিয়ার নির্দেশে এই নানুপুর পরিচয় তার মধ্যে আর একজন ভালো প্রার্থী চাই, যা মানুষের ঘরে ঘরে যাই প্রার্থী চাই ওরা। তাদের এই দলীয়করণের কারণে, শেখ হাসিনার দলীয়করণের কারণে শিক্ষক সমাজ একদম নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটারদের উদ্দেশ্যে সামনে যেহেতু হাজার হাজার ভোটার উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে, তারা যদি ভোট দেয়, তাহলে আপনি তো স্বপ্নের কথা বললেন, তাদের উদ্দেশ্যে যদি দুটো কথা বলতেন আপনি। আপনাকে শেষ প্রশ্ন, যেহেতু শেষবারের মধ্যে আপনার কাছে বিদায়িত হয়ে যাবে, জি। ঠিক না? আমি আমার ফটিকছড়ি ভোটারদের মাঝে আমার আকুল আবেদন, একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য। ফটিকছড়ির এই যে উনি বলেছেন সাংবাদিক সাহেব, আলু বালু যারা সন্ত্রাস জনপদ যেটা বলেছিল, এটা থেকে ফটিকছড়িবাসী অনেক দূর এগিয়ে গিয়েছে, আর সন্ত্রাসের জনপদ ফটিকছড়ি করে না। আমি আমার ভোটারদের মধ্যে আকুল আবেদন করি, আগামী দিনে সবাই ভোট কেন্দ্রে গিয়া দানের শীষ মার্কায় একটি ভোট দিবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো। তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী বানাইতে পারে, ইনশাল্লাহ একটি সমৃদ্ধশালী পরিচয় হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করতে গিয়ে 26শে নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে নিজেকে খুব ব্যস্ত রাখেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই এই সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আপনারা সকলেই জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি অলিগলি চায়ের দোকান থেকে যে আলোচনাটুকু হচ্ছে 26শে নির্বাচন, কেমন হতে চলছে নির্বাচন, কোন প্রক্রিয়া হতে চলছে নির্বাচন এবং কতটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নির্বাচন হতে চলছে তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আজ আমরা কথা বলেছি চট্টগ্রাম 2 সর্ববৃহৎ উপজেলা কিন্তু চট্টগ্রাম 2 আসন নিয়ে, যেটা ফটিকছড়ি আসন নামে সবাই চিনে। এই ফটিকছড়ি আসনের দুঃখ দুর্দশা, ভোটারদের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করেছে এবং বিএনপির প্রার্থী জনাব সরোয়ার আলমগীর তার পরিকল্পনার কথা বলেছে। তার সে নির্বাচিত হলে পরে এই চট্টগ্রাম 2 আসন ফটিকছড়ি আসনটাকে কেমনতর আসন হিসেবে রূপান্তর করবে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা,
মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।